আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল আজহা চলছে। মুসলিম জাহানের একমাত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হলো, আমরা বরাবরই রাজনৈতিক এবং দেশ নিয়ে কিছু কথাবার্তা বলি। গতকালকে আপনারা নিশ্চয়ই দেখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সন্ধ্যা 7টার দিকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তার ভাষণে দুইটা দিক পরিষ্কার হয়ে গেছে। সেটা একটা হলো নির্বাচন, জাতীয় নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন সুস্পষ্ট। দ্বিতীয়টা হলো করিডোর। করিডোর প্রসঙ্গটাও তিনি পরিষ্কার করেছেন। তো এতে বিভিন্ন রাজনৈতিক দল তাকে বিভিন্নভাবে কথাবার্তা উপস্থাপন করেছেন। বাংলাদেশের একটি বৃহত্তম দল জামায়াত ইসলামের পক্ষ থেকে সমর্থন করেছেন, সন্তোষ প্রকাশ করেছেন যে ডক্টর ইউনূস সাহেব নির্বাচনীর যে প্রতিশ্রুতি সেই বিষয়টিও দিয়েছেন। অন্যদিকে বিএনপির গতকালকে জরুরি বৈঠক বসেছে স্থায়ী কমিটির, সেটাও আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি। তবে সিদ্ধান্ত আমরা এখনও পাইনি। এই রিপোর্ট অর্থাৎ এই বক্তব্য আমি যা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপস্থিত হয়েছি এখনও হাতে পাইনি। তো বিষয়টা হলো, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছেন কীভাবে এবং কারা এনেছে সেটা আপনারা সুস্পষ্ট। এই দেশে মেহনতি মানুষ, ছাত্র, শ্রমিক জনতা একত্রিত হয়ে একটি ফেসিবাদ সরকারের দীর্ঘ 17 বছরের স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে তারা বাধ্য হয়েছে রাজপথ যে যেভাবে পারছে, গ্রাম, রাজপথ, শহর, বন্দর সমস্ত কিছু অচল করে দিয়ে। আপনারা দেখেছেন জনরোষ কত। এগুলো পুরাতন কথা, তারপরও উল্লেখ করে স্মরণ করে দিতে চাই যে জনরোষ কত আক্রমণাত্মক, অর্থাৎ কত কঠিন অবস্থা হলে গণভবন পর্যন্ত তছনছ করে ফেলেছে। আপনার রান্নার যে একটা লাকুর বলা হয়, যেটাকে চামিচ পর্যন্ত লুটপাট হয়ে গেছে, নিয়ে গেছে আমজনতায়। এতটুকু আক্রোশ। তাহলে স্বৈরা শাসনের প্রধানকে যদি বাংলাদেশে জীবিত অবস্থায় পেতেন তাহলে পরিস্থিতি কোন দিকে যেত সেটা আমার বলার অপেক্ষা রাখে না। সেটা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় যে চিত্রগুলো আসছে, ছবিগুলো দেখছি, ডকুমেন্টারি, তাতেই উপলব্ধি করেছি। আমিও মাঠে ছিলাম, একজন পেশাদার সাংবাদিক হিসাবে মাঠে ছিলাম, মাঠে পর্যবেক্ষণ করেছি এবং যতটুকু পেরেছি যেটা সঠিক এবং জনতার পক্ষে আমাদের যেটা সমর্থন। আমরা তো কারো কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দলের তল্পা বহন করি না বা ঝুড়ি বহন করি না। একজন পেশাদার সাংবাদিকের নৈতিক দায়িত্ব যেটা, সেটা তুলে ধরা। কোড উইল বি ডিসাইড, জনগণ সিদ্ধান্ত নেবে কোন রাজনৈতিক দল ভালো কাজ করেছেন, কারা করে নেই। সেটা জনগণ ব্যালটের মাধ্যমে যেই দেশের যেই নিয়ম অনুযায়ী সেটা দল নির্বাচিত করে পার্লামেন্টে বা জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে। এটা আপনারা অবগত আছেন, এটা আপনাদের শিখার মতো আমার কিছুই নাই। যাই হোক, বাংলাদেশ উপমহাদেশের ভিতরে সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ এই বেল্টের ভিতরে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে পরিচিতি লাভ করেছে। জঙ্গি সংগঠন হিসাবে নয়, জঙ্গি দেশ হিসাবে নয়, উগ্রবাদী হিসাবে নয়, একটি সুন্দর জনবহুল মুসলিম এবং গণতন্ত্রের চর্চা করে কিন্তু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় না, এই দেশ সেইভাবেই পরিচিত লাভ করছে। তো বাংলাদেশের সমস্ত গুণাগুণ বিশ্বের দরবারে ভালোভাবেই ফুটে উঠেছে এবং যারা নেতৃত্বে আসেন
তারা আসলে কি এই দেশটাকে একটা সুন্দরভাবে স্থায়ীভাবে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার, ভাতের অধিকার, স্বাধীনতার অধিকার, কথা বলার অধিকার, এইটা আসলে কুক্ষিগত কতিপয় গোষ্ঠীতান্ত্রিক দল, যেই দলের আপনারা খেয়াল রাখবেন আমেরিকায় নির্বাচন হয় প্রতি 5 বছর পর প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে, ওখানে এক এক দেশে এক এক সিস্টেমে রাষ্ট্র পরিচালনা হয়। আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবেই কথাগুলো বলছি। এক এক দেশ এক এক ক্রাইটেরিয়ায় দেশ পরিচালনা করা হয়। এমনি আমেরিকা রাষ্ট্র প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে, মালয়েশিয়ায় প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে, এরকম এক এক দেশ, কোনো কোনো দেশ পার্লামেন্টারি পদ্ধতিতে দেশ পরিচালনা করা হয়। আমার পার্শ্ববর্তী দেশ আপনার ভারত চলতেছে সংসদীয় পদ্ধতিতে। যাই হোক, এটি বলার অপেক্ষা রাখে না। তো এই যে ডক্টর ইউনূস সাহেব অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা মানে এটা সরকার পরিবর্তন করে, ছাত্ররা সরকার পরিবর্তন করে নেয়। একটা অগণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, একদম ফেসিবাদতন্ত্র, যারা রাষ্ট্র বছরের পর বছর, অর্থাৎ 17টা বছর 3টা জাতীয় নির্বাচন তারা হজম করে ফেলছে। তাদের মাধ্যমে তারা মেকানিজম করে, তাদের প্রশাসন তাদের সুন্দর করে সাজিয়ে, তারা যেভাবে পারছে তারা ক্ষমতায় রয়েছে, এবং তাও ঘোষণা দিয়েছে 2042 সাল পর্যন্ত। এই ধরনের কথাবার্তা, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা, মানুষের স্বাধীনতা হরণ করা, মানুষের বাক স্বাধীনতা হরণ করা, মানুষের চিকিৎসা হরণ করা, মানুষের অর্থনৈতিক যে ট্যাক্সের টাকা, জনগণের টাকা, সেটা পকেটস্থ করা কতিপয় গোষ্ঠীর কাছে। আপনারা দেখেছেন, আপনি বাংলাদেশের বড় বড় অ্যাসালাম গ্রুপ কন, শিকদার গ্রুপ কন, আপনার বড় বড় গ্রুপ, তারপরে তীর গ্রুপ কন, বিভিন্ন গ্রুপ কোম্পানি আছে, বসুন্ধরা গ্রুপ, এরা দেখেছি শেখ হাসিনা পতনের আগে এরা মিটিং ডেকেছে ছাত্রদেরকে কীভাবে দমানো যায়। কিন্তু সে মানে ছাত্ররা এতই কনফিডেন্স ছিলেন, এতই ইউনিটি ছিলেন, তাদের স্পিরিটের কাছে একটি ফেসিবাদী সরকার পালাতে বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন কী করুণ দৃশ্য আমরা উপলব্ধি করতেছি। এই কথাগুলো 17 বছর বলতে পারি নাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। চ্যানেলগুলোতে আমরা দেখছি এখন, আপনারা দেখবেন ঘুরে ফিরে যে গত 40টা না 50টা চ্যানেল এরা আওয়ামী লীগ সরকারের এবং বিএনপি সরকারের সময় এরা ডিক্লারেশন পেয়েছে বা এদেরকে লাইসেন্স দিয়েছে। তো এরা কি করতেছে? এরা শুধু হাত বোতল হচ্ছে, এই কথাটা পরিষ্কার, এরা শুধু হাত বোতল হচ্ছে। হ্যাঁ, এক্সাম্পল, একটা চ্যানেল আগে খালেদা জিয়ার সময় ডিক্লারেশন পেয়েছে, এই সরকার এসে সেটাকে বন্ধ করে দিয়েছে। আবার হাসিনার সময় যেগুলো পেয়েছেন সেগুলো এখন আপনারা বুঝতেই পারতেছেন, শুধু ম্যান পাওয়ারগুলো পরিবর্তন হয়েছে। যে আগে আওয়ামী লীগের দোসররা ওইটাকে নিয়ন্ত্রণ করতেন, এখন ওই অন্যান্য রাজনৈতিক দলগুলা নিয়ন্ত্রণ করে একই কায়দায়। কিন্তু এগুলো বাদ দিতে হবে। আপনি এগুলো বাদ দিতে প্রত্যেকটা জেলায় আপনি বলতেছেন, কালকে দেখলাম বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলতেছে যে কাঙ্ক্ষিত বিষয়টি উপস্থাপন করতে পারেনি ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার কালকে বলেছেন যে করিডোর কাউকে দেওয়া হয়নি বা এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আপনি আরও বলেছেন এবং আগামী বছর 2026 সালের এপ্রিলের দিকে নির্বাচনের একটা আভাস দিয়েছেন তিনি। এখন আসেন, বাংলাদেশের অনেক সমস্যা, এই লোকটাকে কাজ করার যদি সুযোগ না দেন, আপনারা যে নির্বাচন নিয়ে ব্যস্ত কেন? আপনারা তার সাথে একত্রিত উভয় দল যারা আছেন, এনটি আওয়ামী লীগ, যারা ফেসিবাদী সরকারের বিরোধিতা করেছেন, তারা যদি একত্রে বসে আপনারা ভালো সিদ্ধান্ত নেন যে ওনাকে 2-1 বছর এমনভাবে আইনগুলো তৈরি করেন, এমনগুলো সংস্কার করেন, বিভিন্ন সেক্টরে অনেক সমস্যা আছে। হ্যাঁ, আপনারা বুঝবেন না, আপনাদের যে বাড়ি গাড়ি, আপনাদের যে জীবনযাপন আমরা দেখি শুনেন, এগুলা ছোট্ট একটা 55,000 বর্গ মাইলের বাংলাদেশ, কার কি আছে, কে কীভাবে চলাফেরা করে, এগুলো আমাদের বোঝানোর চেষ্টা করবেন না। হ্যাঁ, বড় বড় কথা এই টেলিভিশনে এসে বলবেন না। একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। যে চীন গেছে, জাপান গেছে ডক্টর ইউনূস সাহেব, 1 লক্ষ শ্রমিক চুক্তিবদ্ধ হয়ে আসছে। আমি তো দেখলাম না 1971 সাল থেকে 72 সাল থেকে 2025 সাল পর্যন্ত হাসিনা সরকার পর্যন্ত এরকম বড় ধরনের একটা অ্যাসাইনমেন্ট নিয়ে আসবে জাপান থেকে। টাকা কাজ করার সুযোগ দেন কেন? আপনারা দেশ চালিত হবে। আপনারা বহু বছর চালাইছেন, আওয়ামী লীগ চালাইছে, বিএনপি চালাইছে, জাতীয় পার্টি চালাইছে, অন্যান্য স্বৈরাচারী সরকার আপনারা চালাইছেন, 72-এ চালাইছেন, 74-এ চালাইছেন। ওনাকে আপনাকে দেন না,
ওনাকে 5 বছর আপনি দেশটা পরিচালনা করতে দেন না কেন, বাধা দিচ্ছেন কেন? উনি কি আপনাকে অনিয়ম কিছু করছে সেগুলো আপনারা ঐক্যবদ্ধভাবে যে ছাত্ররা যেভাবে ধরছে শেখ হাসিনারে সেইভাবেই উদ্বুদ্ধ করেন। আপনারা লেজুর ভিত্তিক সংগঠন, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র সমাজ, ছাত্র শিবির বানিয়েছেন, কিছু হইলে ওদেরকে বাজায় দেন কেন? ছাত্ররা তাদের আন্দোলনের সময় প্রয়োজন ছিল, আমার ছাত্র ভাইয়েরা আমরা পারি না ফ্যাসিলিটি একটা সরকারকে প্রতিহত করতে, ওনারা বুঝতে পারতেছে, ওনাদের সাহায্য নিচ্ছেন, ওনারা আপনাদেরকে মুক্ত করে দিচ্ছে। এখন ইউনূস সাহেবকে ডেকে এনে আপনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, একটা উপদেষ্টা পরিষদ আসে। এখন উপদেষ্টা পরিষদের ভিতরে যদি কেউ গণ্ডগোল করে, কেউ অনিয়ম করে, কেউ দুর্নীতি করে, তাকে ধরেন, তাকে সমস্ত দলগুলো বৈশা, যেমন কয়েকদিন পর পরে ডক্টর ইউনূস সাহেবের সাথে আপনারা বৈঠক করেন, চমৎকার। হ্যাঁ, এই জন্য স্বচ্ছতা থাকা ভালো। ইউনূস সাহেব ডাকলে আপনারা সবাই বসেন, ইউনূস সাহেবকে ধরাই দেন যে এই ধরনের অনিয়ম হচ্ছে, এইটা বন্ধ করেন। সে যদি তখন না ধরে, তখন আবার ছাত্রদের সহযোগিতা নেন। আপনারা ছাত্র সহযোগিতা, দল ক্ষমতায় নির্বাচন করবেন, এই জন্য আপনারা ছাত্র লেলিয়ে দেন। হ্যাঁ, আমি এমন দেখছি, এমন রাজনৈতিক দল আছে 20 বছর প্রেসিডেন্ট সেক্রেটারিছে হিদলা পড়ে গেছে, গ্রাম বাংলা ভাষা এটাকে বলা হয় ওল পড়ে গেছে, ওল। হ্যাঁ, ময়লা জমে গেছে, আপনারা কমিটি চেঞ্জ করেন না, নতুনত্ব সৃষ্টি করেন, নতুনত্বকে আপনারা নেতৃত্বে আনেন। হ্যাঁ, আপনি এখন বয়স হিসেবে আপনি 75 বছর, আপনি খালি রাজনীতি এসেছে, সভাপতি হয়েই আছেন, আপনি প্রেসিডেন্ট হয়েই আছেন, আপনি দলের চেয়ারম্যান হয়ে আছেন, আর 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 লোক নাই। এটা আপনাদের ব্যাপার, তবু আমাদের কথায় চলে আসে। এই আপনারা দেখছি আমরা, এগুলো বাদ দেন। আজকে দেখেন গিয়ে এই যে আমরা যে রোডে আপনার 100 গরু কুরবানি দিছে, এটা কি সবাই কি আপনি দেখেন একটা টাকা থেকে আসে? একটা গরুর দাম 2 থেকে 3 লাখ টাকা। আপনারা খোঁজ নেন কয় টাকা ট্যাক্স দেয়, কয় টাকা থেকে টাকাগুলো আসে, আর এইভাবে বাসায় ফ্ল্যাট বাড়ি কোথেকে কিলো টাকা সরে, এগুলোই ধরাই দেন। ইউনূস সাহেবের সাথে একসাথে কাজ করেন, যে অবৈধ টাকা কামাইছে, যে 17 বছরে অবৈধ বাড়ি গাড়ি করছে, অবৈধ ব্যাংক ব্যালেন্স করছে, বিদেশে টাকা পাচার করছে, তাদের ছেলেমেয়েরা আর রাজকীয় হালে বসবাস করছে, তারা বাজারও গাড়ি ব্যবহার করছে, কোটি কোটি টাকা তাদের ইনকাম আছে। 60,000 টাকা এক্সাম্পল, আমাকে একটা ডিসির বেতন কত টাকা মনে করেন? আমি বলবো না, আমার আশেপাশে একজন ডিসি র্যাঙ্কের অনেক অফিসার আছে আমার সামনে, আমি যেই বাসায় থাকি, একটা ডিসির বেতন কত 60 থেকে 62,000 টাকা। তার যদি 30,000 টাকা ঘর ভাড়ার জায়গা, তার থাকে কত 30,000 টাকা। তো 30,000 টাকা দেশে একটা এখনকার বাজারে একটা পরিবারের জন্য 2,000 টাকা লাগে, তো 30 দিন 60,000 টাকা। তো বাকি টাকা ছেড়ে কেউ থেকে গাড়ি বাড়ি করে, সবারই কি তার প্রত্যেক সম্পত্তি আছে বাংলাদেশের? তো সবার যদি প্রত্যেক সম্পত্তি থাকে, 55,000 বর্গ মাইলের, তো বাংলাদেশ তো এক একজনের 2 কাঠা করিয়া ভাগে পাবে না। কি শুরু করছেন আপনারা? এগুলা 24 কোটি বাংলাদেশের মানুষ, তাদের রুটি রোজগার নিয়ে খেলা সিনেমিনি খেলবেন না। আপনারা নিজেদেরকে পণ্ডিত মনে করবেন না, যে আমরা পণ্ডিত, আমরা সব বুঝি আর পাবলিক বোঝে না। ছাত্রদেরকে উস্কানি দিয়া বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক তাদেরকে বিপদগ্রস্ত করবেন না। আমরা ছাত্র রাজনীতি করেছি, আপনারা করেছেন। সুতরাং ছাত্রদের আমাদের প্রয়োজন হয়েছে, 62-তে প্রয়োজন হয়েছে, 52-তে ছাত্রদের প্রয়োজন হয়েছে, 69-এ ছাত্রদের নেতৃত্বে আপনাদের স্বাধীন হয়েছে। আবার 25 সালে ছাত্ররা 1000 ছাত্রের তাজা প্রাণের বিনিময়ে দেশটাকে স্বৈরাচার মুক্ত করেছেন। আবার সেই ছাত্রকে দ্বিধা বিভক্ত করে ছাত্রদেরকে লেলিয়ে দিতেছেন। ভালো কাজ করার কাজে লেলিয়ে দেন। ছাত্রদের যখন দেখবেন ইউনূস সাহেব কোটি কোটি টাকা পাচার করে চলে গেছে, তখন ছাত্ররা ধরে দেবেন, তাকে আটকান। ইউনূস সাহেব অনিয়ম করতেছে, ছাত্রদের বলেন বিবৃতি দেওয়ান। হ্যাঁ, আপনারা ডিভিশন, এখনই আমরা পার্লামেন্টে সবাই যেতে চান, একটা দেশে এলাকায় 20 জন যেতে চায় পার্লামেন্টে, একটা দলের থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়। আপনারা নিজের দলে তো কন্ট্রোল করতে পারেন না, আমরা দেশ চালাবেন কীভাবে? আমরা রাজনীতি করছি, আমরা বুঝি না? আমরা কি পোলাপান শিশু? আমরা কিছু ফিটার খাই আমরা? প্লিজ, ভিডিওর সময় অনেক চলে গেছে, আরেকদিন আমি বসবো। ওই ঈদের সবাইকে শুভেচ্ছা। আপনারা মারামারি কাটাকাটি করবেন না, সুন্দরভাবে সমাজে বসবাস করবেন, অপরের প্রতি খেয়াল রাখবেন। পার্শ্ববর্তী কোনো লোক বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে থাকবেন, অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাবেন। কোনো লোক কোরবানি যদি না দেয়, তার একটু মাংস দেওয়ার ব্যবস্থা করবেন। লজ্জায় অনেক মধ্যবিত্ত পরিবার আছে, তারা কোরবানি দেয় না, তারা কিন্তু ঘরে বসে বসে থাকে। খোঁজ নিয়ে অন্তত 1 কেজি মাংস দিয়ে তাদেরকে আপনার সাথে ঈদ খুশির ভাগাভাগি করুন। ইসলামের যদি কথাবার্তা বলেন, পবিত্র কোরআন থেকে কিন্তু বৈষম্য সমাজতন্ত্রের কথাটা চলে আসে। পবিত্র কোরআন থেকে কিন্তু সমস্ত জিনিস আমরা যা পেয়েছি মুসলমান হিসেবে, সমস্ত কিন্তু কোরআনের রিসার্চের ফল এলো। আমাদের এইসব আমরা যাই বলেন না কারণ, জনকল্যাণ করো, মানব কল্যাণের বলেন, দেশব্যাপী করবো, সবই সমস্ত পবিত্র কোরআনের। আপনি রিসার্চ করেন, বাংলাতে তর্জমা করেন, সমস্ত ওখানে সলিউশন আছে। বড় বড় কথা না বলে ওইটার দিকে ফলো করেন, এবং নিজেকে দ্যামাই সেলফ, আগে নিজেকে জানুন। আপনি কি অপরাধ করতেছে কি না, অপরাধ আপনার করা উচিত কি না, আপনি একটা শিক্ষিত লোক, আপনি যে অপরাধ করে আরেকজনকে কীভাবে শাসন করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।